স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি অর্কমিত্র তরফদার। এবারে জানাবো খবরের বিস্তারিত। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সামনে বড় চ্যালেঞ্জ এখন জনসমর্থন। আর জাতীয় নির্বাচনে প্রমাণ হবে দলটির জনপ্রিয়তা অবস্থান, এমনটাই মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাঠে জায়গা করা কঠিন হবে নাগরিক পার্টির। বহুল প্রতীক্ষার পর শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। তারুণ্যের নেতৃত্বে নতুন দলটির অভিষেকে নতুন মাত্রা যোগ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে দলটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন মূলধারার রাজনৈতিক দলের নেতারা। বিএনপি মনে করে আগামী নির্বাচন ঘিরে জনসমর্থনই দলটির সামনে বড় চ্যালেঞ্জ। কেবল নিজে নিজে বললে হবে না, জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কাছে পরীক্ষায় তারা কতটুকু উত্তীর্ণ হয় এটা তাদের বিষয়। জনগণ কতটুকু গ্রহণ করবে, সমর্থন করবে, এটা জনগণই ভবিষ্যতে প্রমাণ করবে। আগামীতে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া না দিতে পারে, সেজন্য দলটিকে সজাগ থাকার কথা বলছে জামাতে ইসলামী। ষড়যন্ত্র যেগুলো আওয়ামী ফ্যাসিবাদ করেছে, এদেশের রাজনীতি থেকে যাতে এটা আমরা সবাই মিলে চিরতরে বিদায় দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের সবাইকে নতুন দল সহ পুরাতন দল যারা আছি আমরা সবাই মিলে আমরা যেন চেষ্টা করতে পারি, এটাই হলো আমাদের কথা। সিপিবির সাধারণ সম্পাদক নতুন দলকে সাম্য ও ন্যায্যতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন। এখনকার যে গণতন্ত্রের অভিযাত্রা সেইটাকে হয়তোবা দীর্ঘায়িত করতে পারে, এইসব বিবেচনায় রেখে আমাদের অপেক্ষা করতে হবে তাদের লিখিত ঘোষণাপত্র গঠনতন্ত্রে কোন লক্ষ্যকে তারা নির্দিষ্ট করছে সেটা আমাদেরকে জানার জন্য অপেক্ষা করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুধু তরুণ নয়, সব শ্রেণী পেশার মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করাই বড় চ্যালেঞ্জ নাগরিক পার্টির। বিশেষ করে তরুণ জনগোষ্ঠী, তাদের সমর্থন পেলেই রাজনৈতিক দল হয় না। রাজনৈতিক দলকে আরও ব্রডার বেসড সাপোর্ট বেস তৈরি করতে হয়। এই ব্যাপারে কতটা নাগরিকদেরকে তাদের প্রতি উদ্বুদ্ধ করতে পারে, সমর্থন আদায় করতে পারে, এটার উপরে নির্ভর করবে তাদের ভবিষ্যৎ পথ চলা। সাধারণ মানুষের প্রত্যাশা বৈষম্যহীন বাংলাদেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলটি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আজ চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু পবিত্র রমজান। কিছু পণ্য ছাড়া এবার অনেকটা স্থিতিশীল নিত্যপণ্যের বাজার। তবে দেশের খোলা বাজারে সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের। খুলনার বাজারে খোলা সয়াবিন তেল প্রতি কেজি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। সবজির মধ্যে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। বেড়েছে লেবুর দামও, কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে শসা এবং ক্ষীরা। স্থিতিশীল মাছ ও মাংসের দাম। ছোলা বিক্রি হচ্ছে 100 থেকে 105 টাকা কেজি দরে। বিক্রেতার দাবি, যেসব পণ্যের সরবরাহ কম সেসবের দাম বেড়েছে। এদিকে গাজীপুরে রমজান উপলক্ষে কাঁচা বাজার ও মুদি পণ্যের দাম কিছুটা স্বাভাবিক থাকলেও বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি রয়েছে। তবে বিক্রেতাদের দাবি, এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক হবে সয়াবিন তেলের বাজার। এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু এই সপ্তাহের মধ্যে বোতল তেল অ্যাভেলেবেল পাওয়া যাবে, সমস্যা নেই। সব কোম্পানি বোতল ছেড়ে দিচ্ছে এখন। গত বছরের তুলনায় এবছর দাম কম খেজুর ছোলা। বাজার মোটামুটি এখন নিয়ন্ত্রণে, কিন্তু চাউলের দামটা একটু বেশি। যদি চাউলের দামটা একটু যদি কম থাকতো তাহলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকতো। রোজার প্রস্তুতি নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা, সে অনুযায়ী সাধ্যমতো কেনাকাটাও করছেন। বন্দর নগরী চট্টগ্রামের বাজারগুলোর ইফতার সামগ্রী, খেজুর, ছোলা ও চিড়া মুড়ির গুড়ের চাহিদা বেশ। এসব পণ্যের দাম সম্পর্কে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদুল, বাজারে এখন চাহিদা বেশি কোন পণ্যের এবং সেগুলোর দাম কিরকম, ক্রেতারা কি বলছে জানাবেন আমাদের। আর একদিন পরেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস, তবে এর আগেই চট্টগ্রামের বিভিন্ন বাজারে ভোগ্য পণ্যের সংকট সৃষ্টি না হলো, কিন্তু বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। যদি একটি তথ্য জানাতে চাই, গত 6 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে চাহিদার বিপরীতে যে পরিমাণ ভোগ্যপণ্য আমদানি হয়েছে সে তুলনায় কিন্তু দাম কমেনি। এবং এই মুহূর্তে রয়েছে আমি নগরী কাজেরদড়ি বাজারে। এখানে আমরা সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরে দেখেছি এবং এখানে মোটামুটি সব ভোগ্যপণ্যের দাম মোটামুটি ঠিক থাকলেও কিন্তু তেলের সংকট রয়েছে। ওটা আপনারা জানেন গত কয়েক মাস ধরে কিন্তু বোতলজাত যে ভোজ্য তেল সেটি পাওয়া যাচ্ছে না এবং এইখানে কিন্তু অবস্থা প্রায় একই।
এবং একই সাথে একটি তথ্য জানাতে চাই, আপনারা জানেন প্রতি রমজানে ভোজ্য তেলের চাহিদা থেকে প্রায় 3.5 লাখ থেকে 4 লাখ টন। এই গত 2 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রায় 3.5 লাখ টনের মতো ভোজ্য তেল চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে। এরপরও কিন্তু যে তেলের যে সংকট সেটি নগরের কোথাও কোনো ধরনের আপনার তেল নেই, তেল পাওয়া যাচ্ছে না। এবং একই সাথে জানাতে চাই যে আপনারা জানেন পুরো দেশব্যাপী যে ছোলার চাহিদা সেটি থাকে প্রায় 1 লাখ টনের মতো, এবং জানুয়ারি সহ এই মাসে চলতি মাসে প্রায় 1.5 লাখ টনের অধিক ছোলা আমদানি হয়েছে এবং পাইপলাইনে আপনার হয়েছে প্রায় আরও 1 লাখ টনের মতো। এবং এছাড়া চিনি, খেজুর দুটোই কিন্তু চাহিদার বিপরীতে ব্যাপক আমদানি হয়েছে এবং এইখানে কিন্তু সংকট নেই। তবে আপনারা জানেন সম্প্রতি গত 2-1 দিন আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তিনি একটি বিজ্ঞপ্তি জারি করেছেন, যারা ভোগ্য পণ্যে কৃত্রিম সংকট সৃষ্টি করবে, অর্থাৎ সাগরে যারা লাইটারের জাহাজে গুদাম হিসেবে আপনার ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো যেটি বলছিলাম এখানে যারা ভোক্তা তারা যেটি বলছেন রোজার মধ্যে দাম ঠিক থাকার জন্য যে বাজার যদি আপনার মনিটরিং ব্যবস্থা যদি ঠিক করা না হয় সেই ক্ষেত্রে বাজার আসলে দাম স্থিতিশীল রাখা আসলে ঠিক হবে না। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত আল আমিন উপজেলার পুটিয়া গ্রামের নোয়াবাড়ির সুলতান মিয়ার ছেলে। জানা যায় শুক্রবার সন্ধ্যায় পুটিয়া সীমান্তের ওপার থেকে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত হন আল আমিন। পরে তাকে উদ্ধার করে ত্রিপুরার একটি হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। রাত 9টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের মরদেহ বিজিবির মাধ্যমে বিএসএফ সদস্যরা পরিবারের কাছে হস্তান্তর করেছে। ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে ট্রাম্প জেলেন্সকি বৈঠকে বাকবিতণ্ডা হয়েছে। হয়নি কোনো চুক্তি, বাতিল হয়েছে যৌথ সংবাদ সম্মেলনও। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির বৈঠক হয়। সেখানেই নজিরবিহীন বাকবিতণ্ডা হয় দুই নেতাদের মধ্যে। বৈঠকে জেলেন্সকি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো একজন হত্যাকারীর সাথে কোনো আপোষ নয়। জবাবে ট্রাম্প বলেন, শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য কিয়েভকে ছাড় দিতে হবে। শুধু ট্রাম্প নয়, জেলেন্সকির সঙ্গে তর্কে জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। মার্কিন প্রেসিডেন্টকে জেলেন্সকি অসম্মান করেছেন বলেও মন্তব্য করেন তিনি। ডিবিসি সংবাদে ছিল এই এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।